রাষ্ট্রীয় সেবাকে আরও আধুনিক, জনবান্ধব ও যুগোপযোগী করতে সরকারি দপ্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার এখন সময়ের দাবি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো জাদুর কাঠি নয়, এটি একটি শক্তিশালী প্রযুক্তি। সরকারি সেবায় এর প্রয়োগ যেমন যুগান্তকারী সুবিধা আনতে পারে, তেমনি এর সাথে জড়িয়ে আছে বেশ কিছু আইনি ও নৈতিক বাধ্যবাধকতা। চলুন প্রথমে আমাদের দেশের আইনি কাঠামো এবং এরপর এর চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করি। সরকারি সেবায় এআই যথেচ্ছভাবে ব্যবহার করার সুযোগ নেই। নাগরিকদের তথ্য ও রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কিছু সুনির্দিষ্ট নীতিমালা ও আইন প্রণয়ন করেছে। সরকারি দপ্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে আইনি ও নৈতিক বাধ্যবাধকতা নিশ্চিত করতে সরকারের এআই নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কাজে এআই ব্যবহারের জন্য নীতিমালা কেন প্রয়োজন? মূলত ঝুঁকি ব্যবস্থাপনা, আইনি সুরক্ষা এবং রাষ্ট্রীয় সেবায় সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ নীতিমালা অপরিহার্য। রাষ্ট্রীয় সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার কিন্তু একদিনে শুরু হয়নি। আজকের এই আধুনিক কাঠামোর পেছনে রয়েছে সরকারের দীর্ঘ পরিকল্পনা ও সুনির্দিষ্ট নীতিমালা। আমাদের শুরুটা হয়েছিল 2020 সালে ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর এআই বা জাতীয় এআই কৌশলের মাধ্যমে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বা আইসিটি ডিভিশনের প্রণয়ন করা এই কৌশলের মূল ফোকাস ছিল মূলত তিনটি: দেশে এআই নিয়ে গবেষণা, এর উন্নয়ন এবং একটি শক্তিশালী অবকাঠামো তৈরি করা। এরপর প্রযুক্তির বিকাশের সাথে সাথে 2024 সালে আসে ন্যাশনাল এআই পলিসি এর খসড়া বা ড্রাফট। এই ধাপে এসে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির ওপর বেশি জোর দেওয়া হয়। বিশেষ করে দেশে এআই পরিচালনার জন্য একটি ডেডিকেটেড ন্যাশনাল এআই সেন্টার বা জাতীয় এআই কেন্দ্র গঠনের প্রস্তাব করা হয় এই নীতিমালায়। আর বর্তমানে আমরা অনুসরণ করছি ন্যাশনাল এআই পলিসি 2026 থেকে 2030। এই নীতিমালার লক্ষ্য অত্যন্ত সুদূরপ্রসারী। রাষ্ট্রীয় সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধন করাই এর মূল উদ্দেশ্য। শুধু তাই নয়, একটি জনবান্ধব ও বৈষম্যহীন প্রশাসন গড়তে এআই এর নিরাপদ, নৈতিক ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করার কথা বলা হয়েছে এখানে। বর্তমান এই নীতিমালার প্রধান ফোকাস হল একটি টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি, সংবেদনশীল ডাটার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি মানবকেন্দ্রিক বা হিউম্যান সেন্ট্রিক প্রযুক্তির বিকাশ ঘটানো। অর্থাৎ প্রযুক্তি এখানে মানুষের বিকল্প নয়, বরং মানুষের কাজের সহায়ক হিসেবেই কাজ করবে। এআই ব্যবহারের পূর্বে ন্যাশনাল এআই পলিসি 2026-2030 এর প্রধান ক্লজসমূহ সম্পর্কে জানা একজন সরকারি কর্মচারীর অপরিহার্য কর্তব্য। প্রথমত, মানবকেন্দ্রিক এআই প্রসঙ্গে নীতিমালার ক্লজ 3-3 বলা হয়েছে যে এআই মানুষের বিকল্প নয়, বরং সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির সহায়ক হাতিয়ার। যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা দাপ্তরিক আদেশের ক্ষেত্রে মানুষের বা কর্মকর্তার বিচারবুদ্ধি ও অনুমোদন বাধ্যতামূলক। দ্বিতীয়ত, ন্যায়পরায়ণতা ও বৈষম্যহীনতা। ক্লজ 3-4 বলা হয়েছে এআই অ্যালগোরিদম যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ, গোষ্ঠী, লিঙ্গ বা ধর্মের প্রতি পক্ষপাতিত্ব না করে। এখানেই আসে অ্যালগোরিদমিক বায়াস বা বৈষম্যের বিষয়টি। এআই নিজে থেকে কিছু শেখে না, তাকে যে ডেটা দেওয়া হয় সে তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়। ধরুন, বয়স্ক ভাতার তালিকা তৈরির জন্য একটি এআই সিস্টেম ব্যবহার করা হল, কিন্তু সিস্টেমটিকে যে ঐতিহাসিক ডেটা দিয়ে ট্রেইন করানো হয়েছে তাতে হয়তো একটি নির্দিষ্ট এলাকার মানুষের তথ্য কম ছিল। ফলে এআই স্বয়ংক্রিয়ভাবে ওই এলাকার মানুষকে বাদ দিয়ে দিতে পারে। সরকারি সেবায় এ ধরনের অ্যালগোরিদমিক বৈষম্য একেবারেই অগ্রহণযোগ্য। তৃতীয়ত, স্বচ্ছতা ও জবাবদিহিতা। সরকারি প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের অন্যতম প্রধান শর্ত হল এর স্বচ্ছতা নিশ্চিত করা। জাতীয় এআই নীতিমালার ক্লজ 3-5 অনুযায়ী এর মাধ্যমে তৈরি করা প্রতিটি নথি বা সিদ্ধান্তের উৎস অবশ্যই পরিষ্কার এবং বোধগম্য হতে হবে। এআই কোনো খসড়া বা সিদ্ধান্ত তৈরি করলেও এর যাবতীয় আইনি ও দাপ্তরিক দায়ভার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার ওপরই থাকবে। কোনো ভুলের ক্ষেত্রে এআই ভুল তথ্য দিয়েছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য অজুহাত হিসেবে গণ্য হবে না। এআইকে অনেক সময় ব্ল্যাক বক্স বলা হয়। এর কারণ হল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক কী প্রক্রিয়ায় বা কোন যুক্তিতে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছালো তা অনেক সময় মানুষের কাছে অস্পষ্ট বা জটিল মনে হতে পারে।
উদাহরণ হিসেবে ধরা যাক, যদি কোনো এআই সিস্টেম একজন নাগরিকের ট্রেড লাইসেন্স কিংবা পাসপোর্টের আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেয়, তবে প্রশ্ন ওঠে, এই ভুলের জন্য দায়ী কে? ওই যান্ত্রিক সিস্টেম নাকি সিস্টেমটি ব্যবহারকারী কর্মকর্তা? এই জটিলতা এড়াতে নীতিমালায় একটি পরিষ্কার সমাধান দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, সরকারি কাজে এআই কখনোই বিকল্প নয়, বরং এটি একটি সহায়ক হাতিয়ার মাত্র। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অবশ্যই মানুষের সক্রিয় তদারকি থাকতে হবে। এআই এর দেওয়া তথ্য বা সিদ্ধান্ত অন্ধভাবে বিশ্বাস না করে আইনি দায়বদ্ধতার জায়গা থেকে তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা প্রত্যেক কর্মকর্তার আবশ্যিক কর্তব্য। চতুর্থত, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা। ক্লজ 4 অনুযায়ী সরকারি এআই সিস্টেম সাইবার আক্রমণ থেকে নিরাপদ রাখতে হবে। এটি যে তথ্য দিচ্ছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে তার ওপর পূর্ণ আস্থা থাকতে হবে। এবং সবশেষে, তথ্য শাসন ও সুরক্ষা। নীতিমালার ক্লজ 4 বলা হয়েছে, সরকারি ডেটা এআইতে ইনপুট দেওয়ার সময় ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন কঠোরভাবে মানতে হবে। দেশের সংবেদনশীল তথ্য কোনোভাবেই বিদেশি সার্ভারে বা ওপেন এআই মডেলে দেওয়া যাবে না। সরকারি প্রতিষ্ঠানে নাগরিকদের আঙুলের ছাপ, রেটিনা স্ক্যান থেকে শুরু করে আর্থিক লেনদেনের সংবেদনশীল তথ্য থাকে। তাই এআই সিস্টেমকে অবশ্যই অ্যানোনিমাইজড ডেটা বা পরিচয় গোপন করা তথ্যের ওপর ভিত্তি করে কাজ করতে হবে। এআই এর এই নৈতিক ঝুঁকি বা চ্যালেঞ্জগুলোকে আমরা খুব সহজেই দ্য এবিসি অফ এআই এথিক্স দিয়ে মনে রাখতে পারি। প্রথমত, এতে অ্যাকাউন্টেবিলিটি, যার অর্থ জবাবদিহিতার অভাব। ব্ল্যাক বক্স সমস্যার কারণে এআই কিভাবে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাচ্ছে, অনেক সময়ই তার সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। সরকারি কাজে এটি একটি বড় ঝুঁকি। দ্বিতীয়ত, তে বায়াস, যাকে আমরা বলি অ্যালগোরিদমিক বায়াস। এআইকে যে ডেটা দিয়ে ট্রেন করানো হয়, সেখানে ঘাটতি থাকলে এআই পক্ষপাতমূলক আচরণ করতে পারে, যা সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বাধা তৈরি করে। এবং তৃতীয়ত, তে কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা। সরকারি ব্যবস্থায় নাগরিকদের অত্যন্ত সংবেদনশীল ডেটা থাকে। সতর্ক না হলে এআই সিস্টেমের মাধ্যমে সেই ডেটা উন্মুক্ত বা বেহাত হয়ে যাওয়ার একটা বড় ঝুঁকি থেকে যায়। উপসংহারে বলা যায়, অনেকেরই একটি বদ্ধমূল ধারণা আছে যে এআই হয়তো সরকারি কর্মচারীদের চাকরি কেড়ে নেবে। কিন্তু বাস্তবতা হল, এআই চাকরি কেড়ে নেবে না, বরং যেসব কর্মচারী এআই ব্যবহার করতে জানে, তারা অন্যদের জায়গা দখল করবে। ডেটা এন্ট্রি বা ফাইল বাছাইয়ের মতো একঘেয়ে রুটিন কাজগুলো এআই করে দেবে। ফলে কর্মচারীরা নীতি নির্ধারণী এবং সৃজনশীল কাজে আরও বেশি সময় দিতে পারবেন। আর এর জন্যই প্রয়োজন আপস্কিলিং বা নতুন প্রযুক্তি আয়ত্ত করা। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।